নমস্কার আমার দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা আশা করি ভালো আছেন। এর আগের পর্ব আজকে আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আমি আপনাদের বলেছিলাম যে এই বিষয় নিয়ে আমি আগে প্রথম পর্ব আমি আপনাদের সামনে আলোচনা করেছি। সেই প্রথম পর্বের বিষয়টা ছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিধায়ক হুমায়ুন কবিরের হুমকি। এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আপনাদের বলেছিলাম আমি যে আমি আবার আসবো আপনাদের সামনে দ্বিতীয় পর্বে, এবং আরও কয়েকটা পর্বেই আমি আপনাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে আমি আমার মত আমি আপনার শেয়ার করব, এবং আপনারা আপনাদের মনের যে ভাবনা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুনবেন। একটু কষ্ট করে জানি হয়তো শুনতে একটু সময় ব্যবহার করা খুব কষ্ট হয়ে দাঁড়ায়, তবু একটু অনুরোধ করব আপনারা শুনবেন, পুরো ভিডিওটা শুনবেন, ভিডিওটা না টেনে শুনবেন, তাহলে আপনারা পরম্পরা ব্যাপারটা বুঝতে পারবেন। আর অনুরোধ করব আপনারা এটাকে শেয়ার করবেন বৃহত্তর স্বার্থে। আমরা যাতে পশ্চিমবঙ্গের বুকে আমরা প্রতিটি ভাই বোন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আমরা যত পশ্চিমবঙ্গে 10 কোটি আমরা মানুষ আছি, সবাই যাতে আমরা মিলেমিশে সাধারণ মানুষ আমরা যাতে বাঁচতে পারি, আমরা যাতে বেড়ে উঠতে পারি, আমাদের পরিবারে প্রতিটি সন্তানদের উন্নতির দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা সেইভাবে আমরা চিন্তাভাবনা করে হিন্দু, মুসলমান, সাধারণ মানুষ যাতে আমরা কোনো কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমাদের যেভাবে উস্কে দেবে, আমাদের উস্কানি দিয়ে আমাদের যেভাবে আমাদের মনকে গড়ে দেওয়ার চেষ্টা করবে, যেখানে আমাদের অস্তিত্বটাই বিনষ্ট হয়ে যেতে পারে, বিলুপ্ত হয়ে যেতে পারে, সেই জায়গায় আমরা সচেতন থেকে নিজেদের আমাদের এবং আমাদের যে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ যে প্রজন্ম, সেই সমস্ত মানুষের সমস্ত প্রজন্মের জন্য আমরা এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই, যাতে সেখানে সবাই আমরা ভালো থাকতে পারি, আনন্দে থাকতে পারি, আমরা বেঁচে থাকতে পারি, ভালো সুস্থভাবে বেড়ে উঠতে পারি। তাই আসুন, আমি আজকে আপনাদের সামনে আবার আমি আমার সেই বিষয়ের উপর, যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে প্রথম পর্বে এসেছিলাম, সেই একই বিষয় নিয়ে আমি আবার দ্বিতীয় পর্বে এসেছি আপনাদের সামনে। আমি এর আগে বলেছিলাম প্রথম পর্বে যে সেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম যে বিধায়ক হুমায়ুন কবির সে কী বক্তব্য রেখেছিল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কী বলেছিলেন, সেই নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। বর্তমানে আমি আপনাদের সঙ্গে আবার অন্য দৃষ্টিভঙ্গির থেকে আপনাদের সামনে আমি আলোচনা করব। আসুন, আমি আপনাদের সামনে সেই আলোচনা তুলে ধরবার চেষ্টা করছি, আপনারা শুনবেন। যাই হোক, বর্তমানে পশ্চিমবঙ্গে জনগণের বিপুল ভোটে জিতে এসে বিজেপি সরকার গঠন করেছে। বিজেপি সরকার গঠন করেছে সবে 1.5 মাস হয়েছে। এই সরকারের আমলেও হুমায়ুন কবির দেখিয়ে দিল রাজ্যে যে আমরা বর্তমানে যে সরকার দেখছি, এবং এর আগেও যে একটা সরকার ছিল সেটা অন্য সরকার ছিল, অন্য দলের সরকার ছিল, বর্তমানে বিজেপি দলের সরকার গঠন হয়েছে। সে হুমায়ুন কবির দেখিয়ে দিল যে রাজ্যে যে দলের সরকার আসুক না কেন তাতে তার কিচ্ছু আসে যায় না, সে সবার আমলেই প্যারালাল মুসলিমদের সরকার চালান ও সরকার প্রধান নিজেকে মনে করেন। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও হুমায়ুন কবির বিতর্কিত উগ্র সাম্প্রদায়িক বক্তব্য পেশ করেছিলেন। আমি আপনাদের সামনে সেটা তুলে ধরেছিলাম প্রথম পর্বে। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন মুর্শিদাবাদ জেলার হিন্দু মুসলমান জনসংখ্যার 70-30% অনুপাত টেনে এনে সরাসরি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উদ্দেশ্যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলেছিলেন। আপনারা সেটা জানেন। আমরা সবাই সংবাদ মাধ্যম থেকে সমস্ত কিছু জানতে পারি। সেই সংবাদ মাধ্যমের উপর নির্ভর করে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি, যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছেন, আপনারা ইউটিউবে শুনেছেন, সম্প্রতি বিধানসভায় আপনারা সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো দেখেছেন। তা সংবাদ মাধ্যমের উপর দাঁড়িয়ে যে বিষয়গুলো আমি জানতে পেরেছি, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো হুমায়ুন কবিরের সাম্প্রদায়িক উস্কানিমূলক যে কথা আমি এই যে ভিডিও, সেই ভিডিওর প্রথম পর্বে উল্লেখ করেছিলাম, পাঠককে আমি বর্তমানে অনুরোধ করব যে সেই ভিডিওর প্রথম পর্বে
আমি কি বলেছিলাম সেটা একবার শোনার অনুরোধ আমার রইল। এখন আমার মনে প্রশ্ন জাগে, তৃণমূল সরকারের আমলে কি হুমায়ুন কবিরের হিন্দু মুসলমানের জনসংখ্যার অনুপাত টেনে সাম্প্রদায়িক বীভৎস উস্কানিমূলক যে কথা বলেছিলেন সেটার কি প্রতিবাদ হয়েছিল? হয়নি। এই কথার বিচার হয়েছিল? হয়নি। তখন কি তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল? হয়নি। তখন কি তাকে এই ধরনের ভয়ঙ্কর ধ্বংসাত্মক বিবৃতির ভুল পুনরায় না করার জন্য সাবধান করা হয়েছিল? না। তাকে খোলা আকাশের তলায় ছেড়ে দেওয়া হয়েছিল। তখন যদি প্রতিবাদ হতো, বিচার হতো, ডেকে জিজ্ঞাসাবাদ করা হতো, পুনরায় এই ধরনের ভয়ঙ্কর সাম্প্রদায়িক আগুন জ্বালানো, হানাহানির হুমকি যাতে আর না করে সে সম্পর্কে সাবধান করা হতো, তাহলে আজ আবার এই ক্ষমাহীন ভয়ঙ্কর অন্যায় ধ্বংসাত্মক বিবৃতি দ্বিতীয়বার করতো না। এই বিবৃতি আপনারা শুনে নেবেন প্রথম পর্বে ভিডিওর, আপনারা সেখান থেকে জানতে পারবেন কী ধরনের তিনি বিবৃতি দিয়েছিলেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই যে উস্কানিমূলক যে ভয়ঙ্কর যে বক্তব্য প্রকাশ্যে যে পরিবেশন করেন, তার ফলে সাধারণ মানুষের কী হতে পারে সে সম্পর্কে আমরা যদি একটু পিছনের দিকে যাই, একটু আমরা যদি পিছনে ইতিহাস ঘেঁটে দেখি, আমরা অনেকেই জানি। আর যদি জানার চেষ্টা করি তাহলে জানতে পারবো আমাদের নিজেদের বাঁচার জন্য, বেড়ে ওঠার জন্য, আমাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য, প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর অস্তিত্বকে রক্ষা করবার জন্য আমরা যদি পিছনের দিকে হাঁটি, কারোর প্ররোচনায় প্ররোচিত না হয়ে আমরা যদি দেখি 1947 সালের কলকাতা ও নোয়াখালীর যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কি পশ্চিমবঙ্গ তথা ভারতের মানুষ দেখেনি? পরবর্তী প্রজন্ম পড়েনি, জানে না? ভারতের নেতৃবৃন্দ কি জানেন না এই সমস্ত কথার পরিণতি কি হয়, কি হতে পারে, কোন দিকে ঘুরে যায়, কোন দিকে ঘুরে যেতে পারে? দেশের নেতৃবৃন্দ, রাজ্য, দেশের সরকারি প্রশাসন, পুলিশ প্রশাসন এই ধরনের মারাত্মক সরাসরি খতমের বিবৃতি উপেক্ষা করে কি করে? দেশের নেতারা শুনেও বোধহয় কানে শোনেন না, চোখে দেখেও বোধহয় দেখেন না। তাহলে প্রশ্ন জাগে, প্রকৃত কে দায়ী? যাই হোক, এ তো গেল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও নওদা এই দুটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এমএলএ হুমায়ুন কবিরের কথা। এবার আসি তৃণমূল সুপ্রিমো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত বক্তব্যে। কলকাতার ধর্মতলা সংলগ্ন এসপ্ল্যানেড ধর্না মঞ্চে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় তিনি বিতর্কিত সাম্প্রদায়িক ভয়ঙ্কর ভয় দেখানো কথা বলেছিলেন। আমি এই ভিডিওর প্রথম পর্বে তার উল্লেখ করেছি। পাঠককে আমি, আমার যারা এখানে দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদের সকলকে আমি অনুরোধ করব, এর আগের যে প্রথম পর্বে যে ভিডিও, সেই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিধায়ক হুমায়ুন কবিরের হুমকি, এই ভিডিওর প্রথম পর্ব গিয়ে একটু শুনে নেওয়ার জন্য। তাহলে সেখানে এনারা কী বলেছিলেন সেটা আপনারা জানতে পারবেন। যাই হোক, এসব অবাক করা ব্যাপার। সেদিন কোন কমিউনিটির ভয় দেখানোর কথা বলেছিলেন, কাদের 12টা বাজার কথা সেদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে চেয়েছিলেন? এই ধরনের কথায় কবি সুকান্তের অবাক পৃথিবী কবিতার কথা মনে পড়ে। ওই কবিতার মধ্যে তিনি 9 বার অবাক শব্দটা ব্যবহার করেছিলেন। কিন্তু রাজ্যের নেতা নেত্রীদের লাগামহীন সরাসরি ধ্বংসের ইঙ্গিতপূর্ণ এই ধরনের কথার ক্ষেত্রে আজ কবি সুকান্ত বেঁচে থাকলে কি করতেন, কোন শব্দ ব্যবহার করতেন? তিনি বেঁচে থাকলে আজ কি কবিতা লিখতেন? কি কবিতা লিখতেন? সেটা পড়তাম, দেখতাম তিনি কি প্রতিক্রিয়া দিতেন। তিনি এখন নেই, কিন্তু তার দল আছে। সেই দলের আছে প্রবীণ ও তরুণ নেতা নেতৃবৃন্দ। বর্তমান দেশের ও রাজ্যের সরকারি দলের বিরুদ্ধে যে ধরনের কারণে অকারণে কবির প্রিয় সেই দল, সেই মতবাদের দল, সেই দলীয় নেতৃবৃন্দ দ্রুত তীব্র প্রতিক্রিয়া যে দেখান, তখন সেই দিন এই সাম্প্রদায়িক হানাহানির অশনি সংকেতের যে প্রকাশ্যে যে বলা হচ্ছিল, প্রচার করা হচ্ছিল বারবার,
সেই সংকেতের বিরুদ্ধে সাধারণ মানুষকে রক্তাক্ত ভবিষ্যতের হাত থেকে বাঁচাবার জন্য তীব্র প্রতিক্রিয়া কোথায় ছিল? প্রতিবাদের ভাষা কোথায় ছিল সেদিন? আজই বা কোথায়? আজকের দিনে বর্তমান সময়ে কবি সুকান্তের প্রিয় পছন্দের মতাদর্শের দলের প্রবীণদের কথা বাদ দিলাম, তরুণ প্রজন্মের নেতানেত্রীরা অস্বীকার করতে পারবে কি? আর আমি এই ভিডিওর শেষে এসে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, বর্তমান যে তরুণ প্রজন্ম, বর্তমান যে যাদের আধুনিক পাশ্চাত্য ধ্যান ধারণা অনুযায়ী বলা হয় জেন জি, আমার যেটা কবি সুকান্তের 18 বছর বয়স নিয়ে যে কবিতা, 18 বছর বয়সের তরুণদের নিয়ে তিনি যে কবিতা লিখেছিলেন, আজকে জেনজিদের কথা আমি যদি বলি, সেই জেনজি তরুণী যারা, তাদের কি আজকে ভাবার সময় আসেনি? তারা কি ভেবে দেখবে না? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, যত সম্প্রদায় আছে, যত জাতের এখানে তরুণ তরুণী আছে, পশ্চিমবঙ্গের অধিবাসী, পশ্চিমবঙ্গে বসবাস করে, পশ্চিমবঙ্গের যারা বাঙালি, পশ্চিমবঙ্গের যারা বসবাসকারী তরুণ তরুণী, বাঙালি অবাঙালি, আমরা যারা ভারতীয়, আমরা ভারতীয়, তারপর আমরা পশ্চিমবঙ্গবাসী বা বাঙালি, সেই তরুণ প্রজন্ম কি ভেবে দেখবে না যে তাদের অস্তিত্ব কাদের হাতে? তাদের অস্তিত্ব, তাদের পরবর্তী প্রজন্মের অস্তিত্ব কিসের উপর নির্ভর করে? কোন সমাজ ব্যবস্থার উপর নির্ভর করে? কোন মানুষদের উপর নির্ভর করে? কোন মানুষের মানসিকতার উপর, মানুষের জীবন ধারার উপর, মানুষের চরিত্রের উপর, কোন ধরনের মানুষের চরিত্রের উপর তাদের ভবিষ্যৎ, তাদের অস্তিত্ব রক্ষা পায়, সংকট থেকে মুক্ত হয়, ভবিষ্যতের পথে বাধাহীন এগিয়ে যেতে পারে, সেটা তারা ভাববে না? তাদের নিজেদের কথা নিজেরা ভাববে না? তারা কি ঘুমকে অস্ত্র বানিয়ে তারা চুপ করে বসে থাকবে? আর যখন যে যা বলবে সেটাতেই আমরা হই হই করে লম্ফ দিয়ে ঝম্প মেরে পথে নেমে পড়বে? একবার ভেবে দেখবে না যে আমরা কাদের কথায় পথে লাফ দিয়ে আমার যে জীবন ভবিষ্যৎ তাতে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে? আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমার পরিবারের জীবন শেষ হয়ে যাচ্ছে, আমার ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম একেবারে ধ্বংসের কিনারায় এসে দাঁড়াচ্ছে। আমরা কি সেটা ভেবে দেখব না? আমি তরুণ প্রজন্মের কথা বলছি, আমি আমার তরুণ প্রজন্মের কথা বলছি। তাহলে বর্তমান সময়ের উপর দিয়ে যে যা ইচ্ছা তাই রাজনৈতিক দলের ক্ষমতার জোরে বা সরকারি ক্ষমতার জোরে তারা বলবে, অথচ এই তরুণ তরুণীরাই কিন্তু বিরাটভাবে বিপ্লবে, বিদ্রোহে অংশ নেয়। এদের জন্যই পট পরিবর্তন হয়। আর এরাই ভেবে দেখবে না 18 বছর বয়স, তার উদ্দামতার সঙ্গে সঙ্গে তাদের সচেতনতা, তাদের পরিণত মানসিকতা, তারা একবার তাদের একটা স্ট্রং মেন্টাল আইডেন্টিটি তারা প্রতিষ্ঠা করবে না? যে যা বলবে সমস্ত কিছু তারা রঙিন হয়ে রাঙিয়ে গিয়ে তারা সেইভাবেই নিজেদের ভাসিয়ে দেবে। নিজস্ব মেন্টাল আইডেন্টিটি বলে কিছু থাকবে না। ভেবে দেখবে না যে কোন কথাটা আমার জীবনের পক্ষে, আমার অস্তিত্ব রক্ষার পর্বে, আমার সমাজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বর্তমান প্রজন্মের জন্য কোনটা আমার মঙ্গল, কোনটা অমঙ্গল, নিশ্চয়ই ভেবে দেখবে আশা করি। তো যাই হোক, আজকে আমি আপনাদের সামনে এই পর্যন্তই, এখন বিদায় নিচ্ছি। আবার আমি আসবো পরবর্তী 3য় পর্বে আমি এই বিষয়ে আলোচনা করবার জন্য। নমস্কার, জয় গুরু।